যখন আমি নগরে এলাম তখন সুমিত্রা মাসিমার বাসায় থাকতে শুরু করলাম। আমার মাসিমা তো বোন যে আমার চেয়ে বয়সে ছোট, তার সঙ্গেই একই ঘরে থাকতাম। প্রতিদিন কাজ শেষে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়তাম, আর সে আমার পাশে ঘুমাতো। এক রাতে একটু দেরি করে বাড়ি ফিরলাম। বাড়িতে ঢুকে সরাসরি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিলাম। কিছুক্ষণ পর সে এসে আমার পাশে বসে নিঃশব্দে মাথায় হাত বুলাতে শুরু করল। তারপর ধীরে ধীরে পায়ের কাছে বসে শান্তভাবে পা মালিশ করতে লাগল। সে বলল, যতক্ষণ না তুমি পুরোপুরি আরাম পাচ্ছ আমি তোমার পাশে আছি। এই বলে সে আমার পা মালিশ করতে থাকল। সেদিন সকালে তৃষ্ণা আর আমি দুজনেই বাড়িতে ছিলাম। তৃষ্ণা হেসে আমার দিকে এগিয়ে এসে বলল, ভাই, যদি কিছু প্রয়োজন হয় তবে নির্দ্বিধায় বলতে পারো। সে আমার সামনে দাঁড়াল এবং আন্তরিকভাবে হাত বাড়িয়ে দিল। তার আচরণে আমি কিছুটা অবাক হলাম, যেন তার মধ্যে নতুন এক ধরনের আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। এরপর সে আমার হাত ধরে আলতো করে তার কাঁধের কাছে নিয়ে গিয়ে বলল, যা ইচ্ছে করতে পারো, তবে আমাকেও কিছু সাহায্য করতে হবে। তৃষ্ণা দেখতে অনেক সুন্দর ছিল। তার চলাফেরা ও আচরণ আমাকে মুগ্ধ করত। তার গায়ের রং ছিল ফর্সা। নগরে থাকার কারণে সে সবসময় ছোট পোশাক পরত, যা তাকে অসাধারণ দেখাত। তবে সে আমার সাথে এমন কিছু আচরণ করবে তা আমি ভাবতে পারিনি। বন্ধুরা, আজকের গল্পটা বেশ বিশেষ হতে চলেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। কেউ মিস করো না। গল্পটি ভালো লাগলে দয়া করে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার নাম অরুণ। যে ঘরে থাকছিলাম প্রথমে ভেবেছিলাম তৃষ্ণা আমার চেয়ে বেশ ছোট, কিন্তু পরে বুঝলাম তেমন নয়। আমি কাজের জন্য নগরে এসেছিলাম এবং মাসির বাড়িতে উঠেছিলাম, কারণ মা চেয়েছিলেন আমি যেন অন্য কোথাও না থাকি। মা বলেছিলেন, নগরে তো তোমার মাসির বাড়ি আছে, সেখানেই থাকা ভালো। নগরে এসে আমি একটি ভালো বেতনের চাকরি পেয়েছিলাম। মাসির বাড়ি ছোট হলেও বেশ আরামদায়ক ছিল। বাড়িটিতে একটি ছোট রান্নাঘর, একটি শোয়ার ঘর এবং একটি ছোট বসার ঘর ছিল। বাড়িতে প্রদীপ মাসি, সুমিত্রা মাসিমা আর তাদের মেয়ে তৃষ্ণা থাকত। প্রদীপ মাসি গ্রামের সবার কাছে বলতেন নগরে তার বড় বাড়ি আছে। তৃষ্ণা তখন 8 বছরে পা দিয়েছে। তৃষ্ণাকে আমি শেষবার যখন দেখেছিলাম তখন সে মাত্র 9 বছরের ছিল। এবার তাকে দেখে মনে হলো সে অনেক বড় হয়েছে এবং আরও সুন্দর হয়ে উঠেছে। প্রদীপ মাসি আমাকে দেখে বেশ খুশি হয়েছিলেন, কারণ মা লতা আগেই তাকে জানিয়ে রেখেছিলেন আমি কিছুদিন নগরে তাদের বাড়িতে থাকব। যদিও আমার ভালো বেতনের চাকরি ছিল, মা লতা সবসময় বলতেন অন্য ছেলেদের সাথে থাকলে আমি হয়তো খারাপ হয়ে যাব। তাই মায়ের ইচ্ছাতেই মাসির বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। মাসির বাড়িতে তৃষ্ণার জন্য একটি ছোট ঘর ছিল যেখানে সে থাকত, আর মাসি নিজেদের বসার ঘরেই ঘুমাতেন। আমি প্রদীপ মাসিকে বলেছিলাম মাঝে মধ্যে কাজ করতে করতে দেরি হয়, তাই আলাদা ঘরের প্রয়োজন। প্রদীপ মাসি বললেন আমি যেন তৃষ্ণার ঘরেই থাকি। তৃষ্ণা তখন কিছুদিনের জন্য হোল ঘরে চলে গিয়েছিল, আর আমি তার ঘরে থাকছিলাম। কয়েকদিন পর তৃষ্ণা বলল হোল ঘরে তার ঘুম ঠিকমতো হচ্ছে না, তাই সে আবার ঘরে ফিরে এল। এরপর থেকে আমরা একসঙ্গে ঘুমাতাম। তৃষ্ণা দেখতে সুন্দর এবং তার বয়সও বাড়ছে। সেই রাতগুলোতে কখনো ঘুমের মধ্যে ভুল করে আমার হাত তার দিকে চলে যেত, কিন্তু আমি দ্রুত নিজের হাত সরিয়ে নিতাম। এক রাতে অনুভব করলাম সে যেন আমার পাশে আরও কাছে এসে শুয়ে আছে। ভেবেছিলাম হয়তো কাকতালীয় ঘটনা, তবে পরের রাতগুলোতেও এমন অনুভূতি হচ্ছিল। মাসির বাড়িতে থাকতে থাকতে 20 দিন পার হয়ে গেছে, আর এই সময়ে তৃষ্ণা আমার খুব কাছের মানুষ হয়ে উঠেছে। মাঝে মাঝে আমরা অনেক রাত জেগে গল্প করতাম। তৃষ্ণা আমার বিষয়ে জানার জন্য বেশ আগ্রহী ছিল, যা আমাকে বারবার ভাবাত। সুমিত্রা মাসিমা আমাদের কথা বলতে দেখলেও কিছু বলতেন না, কারণ তিনি আমাকে বিশ্বাস করতেন। এক রাতে আমি দেখলাম তৃষ্ণা তার ফোনে কিছু দেখছে। কৌতূহলবশত তার ফোনে উকি দিতে গেলাম, কিন্তু সে সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করে দিল। আমি মজা করে ফোনটি দিতে বললাম, কিন্তু সে না দেওয়ার জন্য অনুরোধ করল। কিছুক্ষণ পরে দেখি সে ঘুমিয়ে আছে। তার ফোনটি মাথার পাশে রাখা ছিল। আস্তে করে ফোনটি হাতে নেওয়ার চেষ্টা করলাম, তখন সে পাশ ফিরল আর আমার হাত তার গায়ে পড়ল। তার মুখে মৃদু হাসি দেখে বুঝলাম সে আসলে ঘুমায়নি। কিছুক্ষণ পর আমি চুপচাপ ঘুমিয়ে পড়লাম। এরপর কিছুদিন কেটে গেল এবং আমার মাসের বেতনও এসে গেল। মাসির বাড়িকে নিজের বাড়ির মতো মনে করে তৃষ্ণার জন্য একটি নতুন পোশাক, প্রদীপ মাসির জন্য ফরমাল পোশাক আর সুমিত্রা মাসিমার জন্য একটি সুন্দর শাড়ি কিনে বাড়ি ফিরলাম। সুমিত্রা মাসিমা খুব খুশি হলেন।
আর তৃষ্ণা আগের চেয়ে অনেক খোলামেলা কথা বলতে শুরু করল। এক রাতে পানি খেতে উঠে দেখলাম তৃষ্ণা পাশে নেই। ঘরের দরজাটাও খোলা। বাইরে গিয়ে দেখি রাত তখন 2টা। তৃষ্ণা হলের পর্দা সরিয়ে কিছু দেখার চেষ্টা করছে। কৌতূহলবশত তার পেছনে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলাম সে কি দেখছে। তার পাশে দাঁড়ালাম, সামনের দৃশ্য দেখে তাকে আলতো করে পাশ ফিরিয়ে ঘরে নিয়ে এলাম। আমি বললাম, তৃষ্ণা, এটা ঠিক নয়। রাতের এই সময়ে এমনটা করা মোটেই সঠিক না। তৃষ্ণা আমার কথায় লজ্জা পেল এবং দ্রুত ক্ষমা চেয়ে বলল, ভাইজান, দয়া করে এই ব্যাপারটি নিয়ে কাউকে বলো না, আমি আর কখনো এমন করব না। আমি কিছু বুঝতে পারছিলাম না। আসলেই তৃষ্ণার ভুলটা হয়তো খুব বেশি ছিল না। প্রদীপ মাসি আর সুমিত্রা মাসিমার মেয়েটা বড় হয়ে উঠেছে, তাদের এখন কিছুটা ব্যক্তিগত জায়গার প্রয়োজন। পরের দিন আমি প্রদীপ মাসিকে বললাম, মাসি, এখন সময় এসেছে একটা বড় বাড়ি কেনার কথা ভাবার। তৃষ্ণা বড় হচ্ছে, ওর নিজের একটা আলাদা ঘর দরকার। বড় বাড়ি হলে সবার জন্য ভালো হবে। প্রদীপ মাসি হেসে বললেন, 3 জন মানুষের জন্য বড় বাড়ির দরকার নেই। তুমি এসে চতুর্থ হয়েছ, কিন্তু আমাদের এখনো কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে বড় বাড়ির প্রয়োজন কেন? প্রদীপ মাসির এ কথা শুনে আমার মুখটা একটু মলিন হয়ে গেল। ঠিক তখনই আমার ফোন বাজল। ফোনে মা লতা ছিলেন। মা বললেন, তোমাকে একটি মেয়ের ছবি পাঠিয়েছি, দেখে বলতো কেমন লাগছে। আমি মাকে জানালাম, মেয়েটি দেখতে বেশ ভালোই লেগেছে। এতে মা খুশি হয়ে জানালেন 2 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করবেন। 2 দিন পর আমার বিয়ে হয়ে গেল। কিছুদিনের ছুটি কাটিয়ে আমি আবার কাজের জন্য নগরে ফিরছিলাম, তখন মা বললেন, তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাও। এরপর আমি আমার স্ত্রী অন্বেষাকে নিয়ে নগরে চলে এলাম। প্রথমে আমরা মাসির বাড়িতে উঠলাম। তৃষ্ণা তখন তার ঘর ছেড়ে বাবা মায়ের সঙ্গে হোল ঘরে ঘুমাতো, আর আমাদের ঘরটি আমাকে আর অন্বেষার জন্য ছেড়ে দিল। অন্বেষাকে নিয়ে নগরে আসার 3য় দিন পার হচ্ছিল। অন্বেষা গ্রামে চলে যাওয়ার পর 3 দিনের ছুটি নিয়ে বিশ্রাম নিলাম। সকালে প্রদীপ মাসি তার কাজে বেরিয়ে গেলেন আর সুমিত্রা মাসিমাও প্রতিদিনের মতো অফিসে চলে গেলেন। সেদিন সকালে তৃষ্ণা আর আমি দুজনেই বাড়িতে ছিলাম। নাস্তা করার পর আমি আমার ল্যাপটপ নিতে ঘরের দিকে যাচ্ছিলাম। খোলা দরজার ফাঁক দিয়ে দেখলাম তৃষ্ণা নিজের পোশাক পরিবর্তন করছে। তার উজ্জ্বল গায়ের রং দেখে কিছুক্ষণের জন্য আমার দৃষ্টি আটকে গেল। ভাবলাম, কোথায় আমার শ্যামলা অন্বেষা, আর কোথায় এই তৃষ্ণা? এতদিন তৃষ্ণা আমার আশেপাশেই ছিল, কিন্তু তাকে এভাবে দেখিনি। কিছুক্ষণ পর আমি যখন ঘর থেকে বের হলাম, তখনও তাকে দেখছিলাম আর মনে হচ্ছিল সে সত্যিই অসাধারণ সুন্দর। সেই রাতে তৃষ্ণা আমার ঘরে এসে বলল, ভাবি তো গ্রামে চলে গেছেন, এখন আমি আবার আমার ঘরে শান্তিতে শুতে পারব। সে আর হোল ঘরে শুতে চাইল না, তাই তাকে আগের মতো আমার ঘরে শোয়ার অনুমতি দিলাম। সেই রাতে ঘরে অন্ধকার ছিল। কিছুক্ষণ পর আমি শুনলাম কারো পায়ের শব্দ। ঘরের আলো জ্বালিয়ে দেখি তৃষ্ণা আলমারির কাছে দাঁড়িয়ে আছে। আমি কাছে গেলাম, কোনো কথা না বলে শার্ট খুলে রাখলাম। তারপর আলো নিভিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবার একবার আলো জ্বালালাম, তখন দেখলাম তৃষ্ণা ছোট পোশাকে দাঁড়িয়ে আছে। তাকে এভাবে দেখে আমি একটু লজ্জা পেলাম, তারপর আবার আলো বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমার আরও একটি ছুটি ছিল, কারণ পুরো 3 দিনের ছুটি ছিল আমার। তখন এক বন্ধু সৌম্য প্রস্তাব দিল, চলো আজ কোথাও ঘুরতে যাই। দুপুরে বেরোলাম, তখনই একটি দামি ক্যাফেতে তৃষ্ণাকে বসে থাকতে দেখলাম। তার বন্ধুরা বেশ উচ্ছ্বসিত ছিল, আর তৃষ্ণাও অন্যরকম পোশাক পরেছিল। আমি গিয়ে তৃষ্ণার সাথে দেখা করলাম এবং জিজ্ঞাসা করলাম, এটা কি হচ্ছে? তৃষ্ণা আমাকে একপাশে নিয়ে বলল, অরুণ, আমি আজ রাতে তোমার সব প্রশ্নের উত্তর দেব। তুমি এখন এখানে থেকে চলে যাও, আর হ্যাঁ, আমি না বলা পর্যন্ত চুপ থাকো। এরপর রাতে প্রদীপ মাসি আর সুমিত্রা মাসিমা ঘুমিয়ে যাওয়ার পর তৃষ্ণার কাছে গেলাম এবং জিজ্ঞাসা করলাম, এবার বলো তৃষ্ণা। তৃষ্ণা বলল, এটা হলো উচ্চমানের জীবনের কিছু অংশ। কেন, আমি কি এভাবে থাকতে পারি না? তৃষ্ণা 8 বছরের একটি মেয়ে হলেও তার কথাবার্তা ও আচরণে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করলাম। কথা বলতে বলতে তৃষ্ণা আমার আরও কাছে চলে আসল। আমার বিয়ের পর থেকে আমি অনুভব করেছি যে একজন নারীর সান্নিধ্য কতটা বিশেষ। আর তৃষ্ণাকে কাছে পেয়ে আমি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়লাম, তবে নিজেকে সামলে নিয়ে আমি তাকে কিছুটা দূরে সরিয়ে দিলাম। সেদিন রাতে আমি তাকে দূরে রেখেই শুয়ে পড়লাম এবং সকালে ওঠার আগেই ঘর থেকে বেরিয়ে গেলাম। আমি বসার ঘরে বসে সকালে নাস্তা করছিলাম, তখন দেখি তৃষ্ণা একটু অস্বাভাবিকভাবে হাঁটছে। বুঝতে পারছিলাম না কেন সে এমনভাবে হাঁটছে, মনে হলো হয়তো তার পায়ে কিছু হয়েছে।
সুমিত্রা মাসিমা যখন তৃষ্ণাকে এভাবে হাঁটতে দেখলেন, তিনি জিজ্ঞাসা করলেন, তৃষ্ণা, তুমি এমনভাবে হাঁটছ কেন? পায়ে কিছু হয়েছে নাকি? তৃষ্ণা সরাসরি আমার দিকে তাকিয়ে বলল, অরুণ দাদাই ভালো জানে আমার পায়ের কি হয়েছে। তার এমন ইঙ্গিতপূর্ণ কথায় আমি কিছুটা বিব্রত বোধ করলাম, কারণ আমি নিজেই জানি না কেন সে এভাবে বলল। এরপর মাসিমাকে বুঝিয়ে বললাম যে রাতে শুতে গিয়ে হয়তো তৃষ্ণার পা বিছানার কোণায় লেগে গিয়েছে। কিন্তু সকাল থেকে তৃষ্ণা আমাকে এক অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। মাসিমা কাজে বেরোলেই আমি তাকে জিজ্ঞাসা করব বলে ঠিক করলাম। তখন তৃষ্ণা বলল, আজ তো শুধু মায়ের সামনে হাঁটছিলাম, কাল বাবার সামনেও একইভাবে হাঁটব। আমি আরও অনেক কিছু করতে পারি, যদি তুমি আমাকে আমার ইচ্ছামতো কিছু না দাও। আমি বললাম, যখন তোমার আসলে এমন কিছু প্রয়োজন নেই, তখন কিভাবে তোমাকে দিতে পারি? তৃষ্ণা আমার দিকে এগিয়ে এসে হেসে বলল, যা প্রয়োজন তা চাইলেই নিতে পারো। সে আমার সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। তার এমন আচরণে আমি অবাক হয়ে গেলাম। এরপর সে আমার হাত ধরে তার কাঁধের কাছে নিয়ে গেল এবং বলল, তোমার যা ইচ্ছে করতে পারো, তবে আমাকে কিছু সাহায্য করতে হবে। হঠাৎ মনে পড়ল, হয়তো গত রাতে তৃষ্ণা আমার কাছ থেকে কিছু আর্থিক সাহায্য চেয়েছিল, কিন্তু আমি তখন কিছু বলিনি। এখন তার কথায় মনে হলো সে আসলেই কিছু সহযোগিতা চাচ্ছে। আমি শান্তভাবে বললাম, এভাবে চাওয়াটা ঠিক নয়। কিন্তু সে আমার কথা শুনতে আগ্রহী বলে মনে হলো না, পুনরায় আমার দিকে হাত বাড়াল। তৃষ্ণা বলল, এখন আমাদের মাঝে আর কেউ নেই, তুমি যা চাও নিতে পারো। তখনই দরজায় সুমিত্রা মাসিমা এসে হাজির। মাসিমা বললেন, তৃষ্ণা, এসব কি করছো? তৃষ্ণা বলল, আমি কি কিছু ভুল করছি? আমি ভালোভাবে বাঁচতে চাই, তাই যা প্রয়োজন সেটাই করছি। আপনি কি আপনার ম্যানেজার রাজীবের সাথে এমন কিছু করেন না এবং তাতে টাকা নেন না? আমি সবই দেখেছি। আমিও চাই এই বাড়িতে নিজের উপার্জনের পথ খুঁজে নিতে, এতে ভুল কি? সুমিত্রা মাসিমা তৃষ্ণার কথায় চিৎকার করে বললেন, তুমি একদম বোকা। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকুও জানো না। সুমিত্রা মাসিমা তৃষ্ণার মুখ বন্ধ করার জন্য তার দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন আমি তাকে থামালাম। মাসিমাকে জিজ্ঞাসা করলাম, তৃষ্ণা যা বলছে সেটা কি সত্য? সুমিত্রা মাসিমা মাথা নিচু করে চুপ রইলেন, কিছু বলতে পারলেন না। আমি বললাম, মাসিমা, আপনি জানেন এসব দেখে তৃষ্ণা কতটা প্রভাবিত হয়েছে। আমি এই বাড়িতে আসার পর একবার নয়, একাধিকবার তৃষ্ণাকে আমার পকেট থেকে টাকা নিতে দেখেছি। আপনারা এমন আচরণ করলে তৃষ্ণাও আপনার কাছ থেকে তা শিখবে। এখন সময় এসেছে তাকে সঠিক পথ দেখানোর। সুমিত্রা মাসিমা তৃষ্ণার দিকে তাকিয়ে বললেন, তৃষ্ণা, আমাকে ক্ষমা করো, আমি আজ থেকে চাকরি আর ম্যানেজারের সাথে সম্পর্ক ছেড়ে দেব। তৃষ্ণা বলল, মা, আমি ইচ্ছে করেই এসব করেছি যাতে আপনি এই পথ ছেড়ে দেন। অরুণ দাদাভাইয়ের সামনে সব বলার কারণও ছিল। তৃষ্ণা ও আমি মিলে সুমিত্রা মাসিমাকে তার ভুলের কথা বোঝালাম। সুমিত্রা মাসিমা আমাদের কথায় মেনে নিলেন এবং প্রদীপ মাসির সাথে নগরের বড় বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলেন। প্রদীপ মাসি ছোট বাড়িটি ছেড়ে বড় বাড়িতে স্থানান্তরের কথা বলার পর সুমিত্রা মাসিমা ও তৃষ্ণা দুজনেই খুশি হলেন এবং আমাকে ধন্যবাদ দিলেন। সেই দিন থেকেই প্রদীপ মাসি নিজের অতিরিক্ত মিতব্যয়ী মনোভাব কমিয়ে আনলেন। এ গল্প থেকে শিক্ষা পাওয়া যায় যে পরিবারের মানুষদের খুশি রাখা, ভালোবাসা ও যত্ন দেওয়া প্রয়োজন। যদি কারো মিতব্যয়ী মনোভাব মাত্রা ছাড়িয়ে যায়, তবে পরিবারের সদস্যদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পরিবারের সমস্যা এলে তা নিয়ে খোলামেলা আলোচনা করলে সমাধানের পথ খুলে যায়। বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।